নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত বি ফার্মাসি নিয়ে। দেখো, ফার্মাসি বা বি ফার্মাসি নিয়ে আমরা এবছরে যে 2025-এর যে আগত এক্সাম রয়েছে তোমাদের WBJED, সেখানটায় আমরা কিভাবে প্রিপারেশন করতে পারি, কি আমাদের পজিটিভ দিক, কি আমাদের নেগেটিভ দিক, আমরা কিভাবে এগোতে পারি এবং বি ফার্মাসি নিলে আমাদের পরবর্তী স্কোপ কী থাকবে, সমস্ত কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে ধরে ধরে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা একটা একটা করে আলোচনা করি। যে প্রথমেই আমরা যদি বলি এক্সাম প্যাটার্নের কথা, তোমরা সবাই জানো যে WBJED-তে দুটো আমাদের পোর্শনে র্যাঙ্ক দেওয়া হয়, একটা হলো জেনারেল মেরিট র্যাঙ্ক, একটা হলো ফার্মাসির জন্য PMR। এখানটায় প্রথমেই বলে দিই যেটা তোমাদের PMR দেওয়া রয়েছে, ঠিক আছে। এই PMR-টা ক্ষেত্রে তুমি অবশ্যই ফার্মাসির ক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারছো, কিন্তু যদি কেউ যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চায় তখন কিন্তু এই PMR-টা কার্যকরী হয় না, ওখানে জেনারেল মেরিট র্যাঙ্কটাই লাগে। বাকি যে একটা গভর্নমেন্ট কলেজ রয়েছে সেটা হলো জলপাইগুড়ি, এবং বাকি সমস্ত প্রাইভেট কলেজগুলোতে তোমার PMR-এর র্যাঙ্কের বেসিসে তোমার ভর্তি হবে, ঠিক আছে। এটা গেল একটা বিষয়। সেকেন্ড কথা হলো, PMR র্যাঙ্ক যদি শুধুমাত্র তোমরা চাও, তার মানে তোমরা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি পোর্শনটা মানে পার্ট 2টা এক্সাম দিলেই হবে। তার জন্য ম্যাথ এক্সাম দেওয়ার দরকার নেই, বা যাদের ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে ম্যাথ নেই তারাও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, যাদের ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে তারা অবশ্যই এখানটায় তোমার এক্সাম দিতে পারবে, যেটার জন্য তোমার ফার্মাসি র্যাঙ্ক আসবে এবং তুমি অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো এইগুলো গেল বেসিক ক্রাইটেরিয়া। এবারে চলে আসি তোমার সিলেবাসে। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি যখন সিলেবাস তুমি নিয়ে বসবে তখন আমি তোমাদেরকে বলবো যে যেহেতু তোমরা 12টাকে বেশি পড়ছো, সেখানে 12টা বেশি জোর দিতে পারো, 11 থেকে সাজেস্টিভ ওয়েতে করতে পারো। এবার কেউ যদি বেটার র্যাঙ্ক চায় তাহলে দুটো জিনিসেই পুরো সিলেবাসটা তোমাকে খুব সুন্দরভাবে জোর দিতে হবে। বইয়ের কথা বলতে গেলে তোমরা আগে বেসিক বইগুলো শেষ করো, যে সমস্ত বইগুলো তোমরা বেসিকভাবে পড়ছো, তারপরে তোমরা ভার্মার বই পড়ো বা তোমরা অন্যান্য রাইটার্সের বই পড়ো, সেগুলো পরবর্তী ক্ষেত্রে। আগে তোমরা বেসিক যে আমাদের বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা বাংলা বই, বা যে মিডিয়ামে পড়ো না কেন, যারা WBJED দেবে, সে ISC স্টুডেন্টও দেয়, CBSE স্টুডেন্টও দেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও স্টুডেন্টরা দেয়, তারা সেই নিজেদের টেক্সট বুকটা আগে পড়ো, NCERT-টাকে ফলো করো, টেস্ট দাও, মক দাও, কোন জায়গাগুলো আটকাচ্ছে সেইগুলো বুঝে নিয়ে তারপরে তোমরা ফার্দার নতুন বই কেনো, ঠিক আছে। তার বুক লিস্ট আমি একটা পরবর্তী ভিডিওতে করে দেবো, প্রতিটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অনুযায়ী কোন কোন বইগুলো ভালো হয় সেগুলো নিতে পারো, যে কোনো একটা প্র্যাকটিস সেট করতে পারো, এবং বিভিন্ন জায়গায় অনলাইন মকেরও ব্যবস্থা হয়, তো সেই সমস্ত জিনিসগুলোতে টাচে থাকতে পারো, কারণ তোমাদের মক টেস্টটা দেওয়াটা খুবই দরকার। কারণ মক টেস্ট দিলে তোমাদের কী হবে না, তোমাদের নিজেদেরকে একটা ইভ্যালুয়েট করতে পারবে যে আমার 50 নাম্বারের মধ্যে আমি কতটা প্রিপেয়ার রয়েছি, এই 15 নাম্বার প্রিপারেশন হচ্ছে কি হচ্ছে না। আর নাম্বারের কথা যখন এলো, তোমাদেরকে আমি বলে রাখি যে তোমাদের এই যে এই 100 নাম্বার, যেখানে 50 হলো ফিজিক্স, 50 হলো কেমিস্ট্রি, আমি আগের ভিডিওতেও বলেছি এই 50 ফিজিক্সের মধ্যে কিন্তু 10 নাম্বার আর কেমিস্ট্রির মধ্যে 10 নাম্বার, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তোমাদের মার্কস 1 এবং মার্কস 2 এর কোশ্চেন থাকছে, সেখানটায় কি থাকছে যে মার্কস 1 এর কোশ্চেন থাকছে 30টা করে, মার্কস 2 এর কোশ্চেন থাকছে 10টা, তাহলে এখানে 30, এখানে 20, তাহলে 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে 10 নাম্বার 10 মানে 5 মানে 2 নাম্বার করে 10টা কোশ্চেন থাকছে, এই 10টা কোশ্চেন 5টা করে ভাগ করা থাকে, এই 5টা প্রশ্নের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। সেম ভাবে এখানেও 5টা প্রশ্নের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে এই যে 10-20 নাম্বার আউট অফ 100 তুমি পাবে, যেখানটায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এই জায়গাটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এইগুলো অনেক ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে যায়, ছেলেপুলেরা জানে না, বোঝে না, সে জায়গাগুলোকে ছেড়ে দিয়ে চলে আসে। আমি না জানলে ওখানে কোনো একটা অ্যান্সার করে আসাটা আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে, কারণ ওখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। যদি আমার ওখানে 5টার মধ্যে 2-3টে লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আমার মার্কস কিন্তু 3-6 নাম্বার অনেক এগিয়ে যাবে। আর যারা মিড রেঞ্জে মার্কস পায়, মানে 40 থেকে 50 বা 50 থেকে 30-এর মধ্যে, সেখানে 1-2 নাম্বারের মার্কসের জন্য অনেকটা করে র্যাঙ্কের ডিফারেন্স আমরা এখানটা দেখতে পাই। তাহলে এই জায়গাগুলো আমাদের দরকার রয়েছে। তাহলে এইগুলো গেল বেসিক যে জিনিসগুলো। এবারে আসি আমরা কিভাবে পড়বো সেইটার কথায়। দেখো কিভাবে পড়বে, কারণ যেহেতু আমাদের এইচএসটা সামনে আছে, তোমরা অনেক পেপার সলভ করছো, সেইগুলো করার সঙ্গে সঙ্গে পাশে পাশে এইটারও জন্য তুমি টপিকগুলোকে রাখো, তাহলে একসাথে ট্যালি করে পড়তে পারবে, তাহলে আমার বোর্ডের এক্সামও হয়ে যাবে, আমাদের WBJED এক্সামের জন্যও হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি একটা অপটিক্সের টপিক পড়ি, বা আমার যদি অর্গানিক বলো, ইনঅর্গানিক বলো, কেমিস্ট্রি যে কোনো একটা টপিক পড়ি, তাহলে সেই টপিকগুলো রিলেটেড আমার জেইতে কী কী এসছে WBJED-তে, সেগুলোর জন্য তুমি দেখতে পারো। কেউ যদি মনে করে যে WBJED না দিকে মানে দেখার সঙ্গে সঙ্গে জেই দেখবো, সে রাখতে পারে, কিন্তু
প্র্যাকটিক্যালি বলতে গেলে টু বি অনেস্ট যেইর ক্ষেত্রে যে আমাকে লেবারটা দিতে হয় ডব্লিউবিজেইতে, সেই লেবারটা ততটা কিন্তু পরিমাণে না দিলেও তোমার হয়। তাই জন্য ডব্লিউবিজেই যদি শুধুমাত্র তোমার টার্গেট থাকে, যেই না থাকে, তাহলে যেইর জন্য অতটা লাফালাফি করার দরকার নেই, বা যেই সম্পর্কে এত মানে যেইর কোশ্চেন সবসময় সলভ করার দরকার নেই। যদি সলভ করে রাখতে পারো তাহলে খারাপ কিছুতেই নয়, কারণ অ্যাডভান্স জিনিসটা জেনে রাখলে তোমার অনেক ক্ষেত্রে হেল্প হতে পারে। কিন্তু এটা আমি ওভারঅল সবার জন্য বললাম, তো সবাই যেটা যে যেরকম সে তাকে নিজের খুব ভালোভাবে চেনে, তো সে সেরকমভাবে প্রিপেয়ার করতে পারে। এটা গেল কথা। এবার বি ফার্মেসি যদি আমরা নিই তাহলে আমাদের কি কি বেনিফিট আছে? দেখো, বেনিফিট একটা সবথেকে বড় বেনিফিট এই যে লাইনটা বি ফার্মাসি, সেখানটা ছটফট করে কোনো লাভ হয় না। প্রথমেই আমি বলে রাখছি, ছটফট করে কোনো লাভ হবে না। তুমি এখানটা একটা সিকিওর জব অবশ্যই পেয়ে যাবে। সেই যে সিকিওর জবটা একটা ডিসেন্ট অ্যামাউন্ট হয়, 15, 20, 25, 30 এরকম ম্যাক্সিমাম হয়, এর বেশি সবাই পায় না। যেটা আমরা দেখতে পাই যে বিটেকের ক্ষেত্রে একটা হিউজ লামসাম অ্যামাউন্টের আমরা সবসময় ক্রাইটেরিয়া দেখতে পাই। কিন্তু ফ্যাক্ট যেটা জানবে, বিটেকের ক্ষেত্রেও কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, মানে সব ব্রাঞ্চগুলো রয়েছে, সেই ব্রাঞ্চে কিন্তু সব ব্রাঞ্চে ওরকম আসে না। ওইগুলো একমাত্র সিএসি, আইটি, ইই বা ইসি এইগুলোতেই বেশিরভাগ আমরা ওই জিনিসগুলো দেখতে পাই। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেটা হাইলাইট করা হয় সেটা ওই গুটি কয়েক ক্ষেত্রে হাইলাইট করা হয়। বাকি কিন্তু ওই 100 জনের মধ্যে 5 জনটাকে হাইলাইট করা হচ্ছে, 95 জনের হাইলাইট করা হচ্ছে না। আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে যদি সাকসেস রেট দেখি, সেখানে কিন্তু আমার 80%ও প্লেসমেন্ট পাই, 20% প্লেসমেন্ট পাচ্ছে না। তাহলে সেই 20% যাচ্ছে কোথায়? সেও তো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছিল। সুতরাং এই জিনিসগুলো যেমন থাকে, আমি বলছি কি ফার্মাসির ক্ষেত্রে যেহেতু বেশিরভাগটাই তোমরা পাচ্ছ কি প্রাইভেট কলেজে, সেখানে গুরু নানকের ওপরে বা এনএসএইচএম এর ওপরে বা এই সমস্ত যে কলেজগুলো রয়েছে তার উপর বেশি প্রেশার থাকে, কারণ এগুলোতে একটু ইনফ্রাস্ট্রাকচার ভালো, এই জিনিসগুলো একটুখানি ভালো হয়। বাকি যে জোনগুলো আছে, সনকা থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে অত গুরুত্ব দেওয়া হয় না, বা অত ইনফ্রাস্ট্রাকচার বেটার হয়নি। বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসি, এই সমস্ত জায়গাগুলো এখনও ততটা উঠে আসেনি। তো সেই জিনিসগুলোর জন্য সেখানটায় আমরা মনে করি যে যাওয়ার দরকার থাকে না। কিন্তু দেখো, ডিগ্রিটা যদি আমার থাকে, তার পরবর্তী ক্ষেত্রে বি ফার্মাসির পরে এম ফার্মা করতে পারি, তাহলে সেটা যদি মাস্টার্স লেভেলে যায়, একটুখানি নিজেকে যদি সময় দেওয়া যায়, যেরকম আমি একটা তুলনা করছি, যদিও বা এটা তুলনার ক্ষেত্রে আসে না, তাও যদি বলছি, ধরো তুমি ডাক্তার এমবিবিএস করলে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার তো সেই আমরা যেটা দেখে যাই যে চাকম চিকন ব্যাপারটা, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আসে না। তাকে এস্টাবলিশ হতে সে এমবিবিএস এর পরে এমডি করুক বা অন্য ডিগ্রি নিক, অ্যাটলিস্ট 10-12 বছর তাকে সময় দিতে হয়, ঠিক আছে? সেমভাবে লয়ারের ক্ষেত্রে সময় লাগে। তো এই যে ফার্মাসির লাইনটাও সেমভাবে তোমাকে সময় দিতে হবে। নর্মালি কি, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পেয়ে যাও, তুমি নর্মালভাবে একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব পাবে, বা কোনো একটা ইনস্টিটিউটে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থাতে তারা সেইগুলো পাচ্ছে। এবার দেখো, তুমি যদি সেটার পরে মাস্টার্স করে নিতে পারো, সেই সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থার সাথে যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাটাচ থাকতে পারো বা সেখানে কাজ করতে পারো, তাহলে সেখানে সান ফার্মা থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো ফার্মাসি আছে, এবং যেখানটায় হয় কি না, এই রিসার্চ ব্যাপারগুলো হয়, যেখানে মেডিসিন নিয়ে রিসার্চ হয় বা মেডিসিন তৈরি করা হচ্ছে, এই সমস্ত জায়গায় যদি আমরা একটু পৌঁছাতে পারি, একটু সময় লাগবে, কিন্তু সেখানে কিন্তু স্যালারিটা এবং সেখানে ওয়ার্ক ব্যাপারটা, সেটা কিন্তু খুব বলতে পারো একটা হলো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এবং সেক্ষেত্রে এইটা বি ফার্মাসি নিলে প্রথমে হুটোপাড়া করতে নেই, কারণ এখানটায় না তোমাকে প্রতিটা জিনিস পড়ানো হয়, কিন্তু একটা ভাস্ট সিলেবাস থাকে, রিসার্চের একটা ব্যাপার থাকে, একটা ওপেন প্লেস থাকে। সুতরাং এখানটায় যান্ত্রিকভাবে জিনিসগুলো হয় না, একটু বুঝতে হয়, একটু জিনিসগুলোকে মেনে চলতে হয়, তাহলে জিনিসটা একটু খুব ভালোভাবে এগোয়। তো তাই জন্য আমি বলবো, যারা এইটার কথা ভাবছো, স্যালারি বা অন্য অন্য জিনিস দেখে পিছিয়ে যেও না, এগিয়ে যাও। আর সবথেকে বেনিফিট আমি বলি করোনার পর থেকে, যে এটা এমন একটা সেক্টর হয়ে গেছে যেখানটায় ছেলেপুলেরা চাকরি থাকলে চাকরিতে চলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা খুব একটা লজিকফুল কথা, কিন্তু সবাই বলে না, যে জিনিসগুলো একটা কীরকম শুনতে লাগে। তো কিন্তু বেনিফিটটা তুমি বুঝতে পারছো, এইটা এমন একটা সেক্টর, যে সেক্টরটা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা একটা প্যান্ডেমিক দেখে এসেছি, এটা আমরা অনেক দিন চলে এসেছি, তা সত্ত্বেও আমি বলি, ভবিষ্যতে গিয়ে কোনো যদি এরকম সমস্যার কেউ সম্মুখীন হয় কখনো, আশা করি যাতে না হয় কখনো আমাদের দেশ বা আমাদের পৃথিবীতে যে কোনো জায়গায়, তো এইটা যদি আমরা সেটা হতে পারি, তো এটা অনেক বেনিফিট দেয়, এমন জিনিসগুলো অনেক সুন্দর করে আমরা বুঝতে পারি। তো এই জিনিসগুলো আমাদের একটুখানি মাথায় রাখলে তো বেটার হবে। তাই জন্য বলছি, এই জিনিসগুলো আগে তোমরা ফিজিক্স কেমিস্ট্রিগুলোকে ভালো করে দেখো, সিলেবাসটাকে দেখো, বা কী ক্লাসগুলো হচ্ছে সেই জিনিসগুলোকে ফলো করো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই।